গল্প পাঠকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প মহানিশার রাত। অনেক দিন আগেকার কথা। তখন সবে পুরীর ট্রেন চালু হয়েছে। রামজীবনপুর ও তার আশেপাশের গ্রাম থেকে এক তীর্থযাত্রী দল গিয়েছিল শ্রীক্ষেত্রে জগন্নাথ দর্শনে। বিজন সরকার নামে এক যুবকও ছিল তাদের সঙ্গে। পুরীতে ওরা যে পাণ্ডার বাড়িতে উঠেছিল সেই একই বাড়িতে আশ্রয় নিয়েছিল অন্য এক যাত্রী দল। সেই দলের সবাই ছিল মহিলা। ওরা এসেছিল বাঁকুড়ার ইন্দোবিল থেকে। ওই দলের শ্বেত ছিল গোলক নামের একজন অভিজ্ঞ লোক। হাঁটা পথের সময় থেকেই এ পথে যাতায়াত ছিল তার, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে শ্রীক্ষেত্রে স্বর্গলাভ করলে এই মহিলা যাত্রী দলের মন ভেঙে গেল এবং খুবই অসুবিধায় পড়ে গেল তারা। এই মহিলা যাত্রী দলে পদ্ম নামে এক অষ্টাদশী তরুণীও ছিল। তরুণী তার মধুর ব্যবহারে সকলেরই মন জয় করে নিয়েছিল। রামজীবনপুরের দলও আপন করে নিয়েছিল পদ্মকে। বিজনও পদ্মের হাসি খুশি মুখ ও সহজ সরল ভাব দেখে মুগ্ধ হয়েছিল তার প্রতি। ভোরে সূর্যোদয়ের সময় বিজন সমুদ্র তীরে গেলে পদ্মকে সঙ্গে নিয়ে যেত। এটা ওটা কিনেও দিত। তার কারণ পদ্ম ছিল দুঃখিনী। খুব ছোটবেলাতেই সে তার মা বাবাকে হারিয়েছিল। ইন্দোবিলেই মামার বাড়িতে থেকে বড় হয়েছে সে। যাই হোক, যাত্রীদল এসেছিল শ্রীক্ষেত্রে শ্রী জগন্নাথের রথ দেখবে বলে, কিন্তু রথের তখনও 1 মাস বাকি। তবে সে তো মরে যাওয়ায় মহিলা যাত্রীদলের মন খুব ভেঙে গেল। তারা আর কেউই পুরীতে থাকতে চাইল না। বিশেষ করে সে তো ওই গ্রামেরই লোক। তাই এই অবস্থায় ওর পরিবার পরিজনের পাশে গিয়ে দাঁড়ানো তো উচিত। তাই সবাই সে বিজনকে ধরল নিরাপদে ওদের প্রত্যেককে যার যার বাড়িতে পৌঁছে দেবার জন্য। পদ্ম বলল, রথ দেখার আনন্দ আর নেই, মনটা একেবারেই ভেঙে গেছে। কদিন তো ভালোই কাটলো এখানে এসে। যদি আপনি আমাদের এই উপকারটুকু করেন তো আমরা সবাই কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। অবশ্য আমাদের বাড়ি পৌঁছে দিতে গেলে আপনার রথ দেখা হয়ে উঠবে না। যদি আপনি না যান তাহলে বিপদের ঝুঁকি নিয়ে নিজেরাই যাব আমরা। বিজন বলল, রথ দেখার ব্যাকুলতা আমারও যে খুব একটা আছে তা নয়। জগন্নাথ দর্শন তো হয়েছে, সমুদ্র স্নান হয়ে গেছে, এতেই আমি খুশি। তোমরা কবে যাবে দিন ঠিক করো, আমি তোমাদের নিয়ে যাব। মহিলা যাত্রী দলের মনের অবস্থাও তখন ভালো নয়। তার উপর বিজনের মতো একজন সদা হাস্যময় যুবকের সঙ্গে পরিচয় হওয়া এবং সে যে এক কথায় যেতে রাজি হয়েছে, সেই আনন্দে তারা যাবার জন্য গোছগাছ শুরু করল। বিজন ও রামজীবনপুরের সবাইকে জানালো তার এই সিদ্ধান্তের কথা। দলের কয়েকজন প্রবীণাও বলল, না বাবা, এই অবস্থায় তোমাকে আমরা বেশি দিন থাকতে বলবো না। আমরা এত দূর যখন এসেছি তখন রথযাত্রা না দেখে যাব না। তোমার অল্প বয়স, তুমি হয়তো বারবার আসবে, আমরা তো তা পারবো না। তাই তুমি যা ভালো মনে করো তাই করো। যেদিন কথা হলো তার পরদিনই যে যার বোচকা বুচকি নিয়ে হাজির হলো স্টেশনে। স্টেশনে আসার পরই যাত্রী দলের মধ্যে 5 জন হঠাৎ সিদ্ধান্ত বদল করে বেঁকে বসল যাবে না বলে। পুরীতে এসে রথযাত্রা না দেখে ফিরে যাওয়ার ব্যাপারে তাদের মনে একদমই সায় দিচ্ছে না। বিজনের তখন বিরক্তি ধরে গেছে। ওদের রকম সকম দেখে একবার ভাবল সরাসরি না করে দেয় ওদের, কিন্তু পদ্ম আর 2 জন বয়স্কা মহিলার দিকে তাকিয়ে সে তা
করতে পারল না। বিমুখী যাত্রীদের বিদায় দিয়ে পুরী প্যাসেঞ্জারের 4 জনের 3rd ক্লাসের টিকিট কেটে ট্রেনে চেপে বসল। বিজন মহিলাদের জন্য সংরক্ষিত একটি কামরায় মেয়েদের তুলে দিয়ে নিজে সাধারণ বগিতে জায়গা করে নিল। তখন এত যাত্রীর ভিড় ছিল না, তাই একটা বেডশিট পেতে বাঙ্কের দখল নিয়ে চুপচাপ বসে রইল জানালার ধারে একটি সিটে। রাত 10টায় ট্রেন ছাড়ল। জগন্নাথের রথযাত্রা না দেখে অনেক আগেই চলে যাওয়ায় মনটা একবার একটু অন্যরকম হলেও আপন কর্তব্যবোধের কারণে সে ভাব কেটে গেল অচিরেই। বিজন মেয়েদের খোঁজখবর রাখার জন্য মহিলা কম্পার্টমেন্টের পাশের কামরাতেই উঠেছিল এবং কোনো স্টেশনে ট্রেন থামলে গিয়ে দেখা করে আসত। এইভাবে 2 রাত কাটার পর 3য় দিনের ভোরে গাড়ি খড়গপুরে এসে থামল। ওদের টিকিট যদিও হাওড়া অবধি ছিল, তবুও বয়স্কা মহিলা 2 জন বললেন, আমরা এখানেই নামতে চাই বাবা। এখানে ইদায় আমাদের এক বোন থাকে, তার সঙ্গে দেখা করে তবেই যাব, না হলে আর তো এদিকে আসা সম্ভব হবে না। বিজন বলল, আপনারা যদি এভাবে সময় নষ্ট করেন তাহলে কিন্তু আমার পক্ষে আর থাকা সম্ভব হবে না। বাড়িতে আমার মা বাবা আছেন, তাছাড়া রামজীবনপুরের পথও সুগম নয়, চারিদিক বন জঙ্গলে ভরা, সেখানে ডাকাতেরও ভয় আছে। এখন আমি দলের সঙ্গে নেই, একা যাব। তাহলে তুমি এক কাজ করো, আমাদের বোনের বাড়িতে পৌঁছে দিয়ে তুমি বরং তোমার দিকেই চলে যাও। পদ্ম বলল, আমার বাড়ি যাওয়ার তাহলে কি হবে? তোমরা যদি ইন্দু বিলেই না যাবে তাহলে অকারণে বিজনদাকে পুরী থেকে টেনে আনার কোন দরকারটা ছিল? তুই আমাদের সঙ্গেই যাবি। আমরা খুব জোর আর 1-1.5 মাস থাকবো, তার বেশি তো নয়। একান্ত থাকতে চাস না? দেখি না এদিক থেকে কোনো ব্যবস্থা করা যায় কিনা। বিজন সহজে রাগে না, তবুও মনের রাগ চেপে ওদের 3 জনকে নিয়ে ইদার দিকে চলল। স্থির করল অযথা এখানে সময় নষ্ট না করে পরের কোনো ট্রেনে হাওড়ায় চলে যাবে। কিন্তু যা সে ভাবল তা হলো না। ওই বয়স্কা মহিলা 2 জনকে তাদের বোনের বাড়িতে পৌঁছে দিলে সে বাড়ির লোকজনদের মধুর ব্যবহার ও আতিথেয়তায় এমনই মুগ্ধ হল যে 1 রাত থেকেই গেল সেখানে। থেকে যাওয়ার আরও কারণ, এবাড়ির যিনি কর্তামশাই তিনি বললেন, আগামীকাল সকালে আমার বিশ্বস্ত কয়েকজন লোককে দিয়ে পদ্মর বাড়ি ফেরার ব্যবস্থা করে দেব, অতএব চিন্তা ভাবনা করার কিছু নেই। এই কথা শুনে বিজনও নিশ্চিন্ত হল। পদ্মর মুখেও হাসি ফুটল এবার। পদ্ম বিজনকে বলল, শুনুন, আপনি কিন্তু আমাকে বাড়িতে পৌঁছে না দিয়ে যাবেন না। আপনি সঙ্গে না থাকলে আমার খুব ভয় করবে। বিজন বলল, ভয় নেই, তোমাকে ছেড়ে আমি যাব না। যাই হোক, সেদিনটা ইদায় থেকে রাত্রিটা ভালোভাবে কাটিয়ে পরদিন সকালে যাবার জন্য তৈরি হলো ওরা। বয়স্কা 2 মহিলার কারণে বিজনের মনে যেটুকু রাগ জন্মেছিল সেটুকু কেটে গেল এবার। একটু পরে 4 জন বলিষ্ঠ চেহারার বেহারা পালকি নিয়ে হাজির হল। পালকিতে ছিল পদ্মরী বয়সী এক বিবাহিতা তরুণী। সে যাবে বাঁকুড়া শহরে তার পিতৃগৃহে। সম্ভবত তার জন্যই হয়তো পালকির ব্যবস্থা করা ছিল, ফলে পদ্মও সুবিধাটা পেয়ে গেল। বর্তে গেল বিজনও, কেননা এ পথে সে কখনো আসেনি। পালকির পুরোভাগে থেকে ডাকাতের মতো চেহারার একজন লোক পথ দেখিয়ে নিয়ে চলল সকলকে। বিজনও নির্ভাবনায় ওদের সঙ্গ নিয়ে বনের পথ ধরে চলতে লাগলো অদম্য উৎসাহে। পথ কতদিনে পৌঁছাবে কিছুই তো জানা ছিল না বিজনের। যেহেতু পালকির বেহারারা পথ চেনে, তাই ওর মনে কোনো উৎকণ্ঠাও নেই। এইভাবে একটানা চলতে চলতে ভর দুপুরে বনময় পরিবেশে ছোট্ট একটি গ্রামে গিয়ে পৌঁছালো ওরা। গ্রামের মানুষরা অনেক আদর যত্ন করল ওদের।
দুপুরে আহারাদিরও ব্যবস্থা করল, এমনকি একটি রাত থেকেও যেতে বলল ওদের গ্রামে। ওদের পথপ্রদর্শক ও পালকি বেহারারা রাজি হল না। পদ্ম বিজনকে বলল, অযথা সময় নষ্ট করে লাভ নেই, চলুন যাওয়া যাক। সন্ধে পর্যন্ত গিয়ে কোথাও একটু আশ্রয় নেওয়া যাবে, কাল ভোরে উঠে আবার রওনা দেব। যে বিবাহিতা তরুণী পালকিতে ছিল তার মুখ ভালোভাবে দেখার সুযোগ পায়নি বিজন। এই গ্রামে এসেই তাকে খুব কাছ থেকে দেখল, কথা বলল। ওর নাম লক্ষ্মী, গা ভর্তি গয়না, মুখে মিষ্টি হাসি, কিন্তু খুবই সরলতায় ভরা। বিজন জিজ্ঞেস করল, তুমি যে বাপের বাড়ি যাচ্ছ, তোমার সঙ্গে কেউ নেই কেন? তাছাড়া গা ভর্তি এত গয়না পরে কি কেউ যায়? লক্ষ্মী বলল, আমার বাবার খুব অসুখ, এদিকে শ্বশুরবাড়ির কারোর সময় নেই আমাকে নিয়ে যাবার। এমন সময় আপনারা এলেন, বিশেষ করে সঙ্গে একজন মেয়েও আছে, তাই শ্বশুরবাড়ির লোকেরা পালকির ব্যবস্থা করে পাঠিয়ে দিল আমাকে। গয়নাগুলো অবশ্য আমি শখ করে পড়েছি। যাই হোক, গ্রামবাসীদের কাছ থেকে বিদায় নিয়ে ওরা আবার পথ চলতে লাগল। কিছু দূর যাওয়ার পরই দেখা দিল আকাশ কালো করে ঘন মেঘ। দেখতে দেখতে সেই মেঘ ছড়িয়ে গেল সারা আকাশময়। তারপরে শুরু হলো প্রবল বর্ষণ, সেই সঙ্গে প্রচণ্ড ঝড়। বেহারা পালকি সামলাতে না পেরে উল্টে গেল, পালকিও একপাশে কাঁধ হয়ে গড়াতে লাগলো এদিক সেদিক। পদ্ম ও লক্ষ্মী কোনো রকমে প্রাণে বাঁচল। সকলেই জলে কাদায় মাখামাখি হয়ে এক সার হলো। ওদের যে পথপ্রদর্শক, হঠাৎ বজ্রপাতে সেখানেই প্রাণ হারালো সে। বেহারারাও অচৈতন্য হয়ে পড়ে রইল সেখানে। এই অবস্থায় পদ্ম ও লক্ষ্মীকে নিয়ে বিজন যে কি করবে কিছু ঠিক করতে পারল না। বজ্র নিনাদে লক্ষ্মীও প্রায় অচৈতন্য, তবুও বৃষ্টির জলের প্রভাবে ও একটু পরেই স্বাভাবিক হল। গভীর বনের মধ্যে এমন এক জায়গায় এসে পড়ল ওরা যেখানে কোনো আশ্রয় নেই। এদিকে সন্ধেও কেমন যেন ঘনিয়ে আসছে, অপরদিকে দুর্যোগও বেড়ে চলেছে ক্রমশই। বিজন বলল, এইভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকা ঠিক নয়, চলো একটু এগিয়ে দেখি কোথাও কোনো গ্রামের সন্ধান পাই কিনা। পালকির বেহারারাও অঙ্গুলি সংকেতে ওদের এগিয়ে যেতে বলল। প্রত্যেকেরই সঙ্গে কিছু মালপত্র ছিল, সেগুলো ভিজে ঢোল। লক্ষ্মীর সঙ্গে একটি সুটকেস ও পুটুলি ছিল। বিজন বহু কষ্টে উদ্ধার করল সে দুটিকে। তারপর তিনজনে প্রায় টলতে টলতে এগিয়ে চলল সামনের দিকে। বেশ কিছু দূর যাওয়ার পর গড়বেতার গ্রামে গিয়ে পৌঁছালো ওরা। এই সমস্ত অঞ্চলের ধারে কাছে অনেক ডাকাতের বাস, তা এরা জানত না। কাছেই গনগনির মাঠ, অতি ভয়ঙ্কর। কত মানুষ, কত ডাকাতের হাতে যে ওখানে প্রাণ হারিয়েছে তার কোনো ইয়াত্তা নেই। ওরা ভুলবশত এমন এক ডাকাতের বাড়িতেই আশ্রয় নিল। ডাকাতদের বউরা খুবই সমাদর করল ওদের। পদ্মর রূপ ও লক্ষ্মীর গয়নার প্রশংসা করতে লাগলো খুব। তারপর এই দুর্যোগের রাতেও ওদের তিনজনকে খাইয়ে দাইয়ে একটি ছোট্ট মাটির ঘরে শোয়ার ব্যবস্থা করে দিল। খানিক পরে দুর্যোগও থেমে গেল একেবারেই। মাটির ঘরে খড়ের ওপর চট পাতা বিছানায় পদ্ম ও লক্ষ্মী পাশাপাশি শুয়ে পড়ল। একপাশে একটি নড়বড়ে তক্তপোষে শয্যা নিল বিজন। সারাটা দিনের ক্লান্তিতে পদ্ম ও লক্ষ্মী ঘুমিয়ে পড়লেও বিজনের কিন্তু ঘুম এলো না। ওদের পথ প্রদর্শকের করুণ পরিণতি ও পালকি বেহারাদের অবস্থার কথা চিন্তা করেই অধীর হয়ে উঠল সে। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর বাইরে কাদের যেন ফিসফিসানি ও পদশব্দ শুনতে পেয়ে প্রমাদ গুনল বিজন।
ঘরে টিম টিম করে জ্বলছে ছোট্ট একটি চিমনি লণ্ঠন। তারই আলোয় দেখা গেল পদ্ম ও লক্ষ্মী অঘোরে ঘুমোচ্ছে। এই অবস্থায় যদি বিপদ ঘটে তাহলে কি করবে ও? লক্ষ্মীর গা ভর্তি গয়না তো ওরা ছিনিয়ে নেবেই, উপরন্তু প্রাণেও মারতে পারে। নিশ্চয়ই কোনো চোর ডাকাতের আবির্ভাব হয়েছে এখানে। ও তাই আর শুয়ে না থেকে পা টিপে টিপে দরজার কাছে এসে কান পাতল। তারপর দরজার খিল খুলতে গিয়েই মনে হলো এ ঘরে তো কোনো খিল বা ছিটকিনি ছিল না। বুকের রক্ত তখন হিম হয়ে গেছে বিজনের। হালতো করে দরজাটা টানতে গিয়েই বুঝল ওটা বাইরে থেকেই শিকল দেওয়া। এই মুহূর্তে যে কি করবে বিজন তা ভেবে পেল না। দুর্বৃত্তরা শুধু গয়না নয়, মেয়েদেরও অন্য ক্ষতিও করতে পারে। ও খুব সন্তর্পণেই পদ্ম ও লক্ষ্মীর দিকে এগোলো। ও বুঝেই গেছে আজ আর ওদের নিস্তার নেই। আজকের রাতই ওদের জীবনের শেষ রাত। ঘুমন্ত দুজনের কাছে গিয়ে চাপা গলায় ডেকে তুলল ওদের। লক্ষ্মী, লক্ষ্মী, পদ্ম, পদ্ম, লক্ষ্মী, ওঠো 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 ওঠো, এখানে খুব সমস্যা, আস্তে আস্তে। লক্ষ্মী তো ভয়ে ফুপিয়ে কেঁদে উঠল। পদ্ম সঙ্গে সঙ্গে চেপে ধরল ওর মুখ, বলল, একদম কান্নাকাটি, ভয় পেলেই বিপদ বাড়বে। তারপর বিজনকে বলল, আপনি এক কাজ করুন, আমি গ্রামের মেয়ে, আমার অভ্যাস আছে। নিচু চালা, আমি তক্তা বসে উঠে চালা ফুঁড়ে বাইরে গিয়ে শিকল খুলে দিচ্ছি। আপনি লক্ষ্মীকে নিয়ে বেরিয়ে আসুন। বিজন বলল, তুমি নয় আমি যাই, বাইরে বেরোলেই তোমার বিপদ হতে পারে। কিছু হবে না, আপনি শুধু আমাকে একটু সাহায্য করুন। বিজন তাই করল। অভ্যস্ত মেয়ে পদ্ম চালা ফুঁড়ে উপরে উঠে দেখল কেউ কোথাও নেই। অথচ একটু আগেই দু একজন লোকের কথাবার্তা ও নিজেও শুনেছে। যাই হোক, ছোট্ট কুঁড়ে ঘর। ও অনায়াসে চালা থেকে নেমে চুপি চুপি গিয়ে দরজার শিকলটা খুলে দিতেই লক্ষ্মীকে নিয়ে বাইরে বেরিয়ে এলো বিজন। 4-5 জন ডাকাত তখন দূরে বসে হয়তোবা নেশা করছিল। ওরা বাইরে আসতেই নজরে পড়ে গেল ওদের। সবাই একজোট চিৎকার করে উঠল, কিন্তু ধরা কি এতই সহজ? প্রাণ ভয়ে ভীত হয়ে 3 জনেই তখন ছুটছে অন্ধকার বনপথ ধরে। খানিক যাওয়ার পরেই বিজন সোজা পথ ছেড়ে ঘন আগাছায় ভরা বনময় প্রান্তরের দিকে চলল। তারপর বড় একটি ঝোপের আড়ালে গিয়ে বসে পড়ল 3 জনে। একটু নিশ্চিন্ত হলো, কেননা ডাকাতদের পদশব্দ আর শোনা যাচ্ছে না। 3 জনেই দারুণ ক্লান্ত হয়ে হাঁপাচ্ছে তখন। প্রাণ ভয়ে পালাতে গিয়ে প্রত্যেকের জামা কাপড় কাদায় মাখামাখি। লক্ষ্মী বলল, কতক্ষণ আমরা এভাবে বসে থাকবো? এদিকে তো আমাদের সর্বস্ব খুইয়েছি। আমাদের পুঁতলি, সুটকেস, ব্যাগ সবই তো এই ঘরের মধ্যে রয়ে গেছে। কি যে আছে কপালে তা কে জানে। পদ্ম বলল, সব যাক, সময় মতো প্রাণ নিয়ে যে ফিরে আসতে পেরেছি এই যথেষ্ট। এখন একটাই ভয় আমাদের, কিভাবে দেশে ফিরব। পালকি বিহারার যে কোথায় রইল তাই বা কে জানে, ওদের খোঁজই বা পাবো কি করে। বিজন বলল, আর এসব ভেবে কোনো লাভ নেই, এখন আবার পথ চলা শুরু করো, না হলে এখানে আমাদের সাপে কাটবে। অতএব জঙ্গলের পথ ধরেই চলা শুরু করলো ওরা। বেশ কিছু দূর যাওয়ার পর এক জায়গায় একটু আলোর রেখা দেখতে পেল। পদ্ম বলল, মনে হয় বাকি রাতটুকুর জন্য ওখানে একটু আশ্রয় পেতে পারি আমরা। বিজন বলল, কিন্তু ওটাও যদি ডাকাতদের ঘাঁটি হয়। লক্ষ্মী তখন কাঁদতে শুরু করেছে। বিজন বলল, তোমার গায়ে যা গয়নাগাটি আছে সব খুলে ফেলো,
অর্ধেক পদ্মকে দিয়ে অর্ধেক তোমার আঁচলে বেঁধে কোমরে ঝুলিয়ে রাখো, আর এখানেই একটু লুকিয়ে থাকো তোমরা। আমি কাছে গিয়ে দেখি ব্যাপারটা কি। পদ্ম ও লক্ষ্মীকে রেখে বিজন ধীর পায়ে এগিয়ে চলল সেই আলোর লক্ষ্য ধরে। কিন্তু আশ্চর্য, যতই এগোই আলো যেন ততই দূরে সরে যায়, আর কেবলই মনে হয় ওর পিছে পিছে পাতা মারিয়ে কেউ যেন আসছে। এইভাবে অনেকটা পথ যাওয়ার পর একটি ভাঙা মন্দিরে এসে পৌঁছালো ওরা। নিস্তব্ধ নিঝুম রাত, চারিদিক শুনশান। মাঝে মধ্যে দু একটা রাত চড়া পাখি ও পেঁচার ডাক শোনা যাচ্ছে। মন্দিরের এক কোণে দেওয়ালগিরিতে একটা প্রদীপ জ্বলছে, মাটির প্রদীপ, কিন্তু কেউ কোথাও তো নেই। সবচেয়ে বড় কথা, এই মন্দিরে কোনো বিগ্রহই নেই। বিজনের এবার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। ও বেশ বুঝল নিশ্চয়ই কোনো ডাকাতের দল ওত পেতে বসে আছে মন্দিরের আশেপাশে জঙ্গলের গভীরে। হয়তোবা ওরা দূর থেকেই ওকে লক্ষ্য করে গা আড়াল করছে। একটু পরেই সমূর্তি ধরবে, কিন্তু তাই বা কি করে হয়? ও তো একা, ওরা ওকে দেখে আত্মগোপনই বা করবে কেন? আর এত রাতে কেই বা এখানে আসবে যে ডাকাতরা সবকিছু কেড়ে কুড়ে নিয়ে প্রাণহানি ঘটানোর জন্য অপেক্ষা করবে এখানে? কেমন যেন আশ্চর্য লাগলো বিজনের। রেডির তেল ভর্তি প্রদীপ সমানে জ্বলছে। মাঝে মধ্যে বাতাস ঘরে ঢুকলেও শিখা কাঁপছে না। ও কি তবে ভুল করে কোনো কাপালিকের ড্রাই এসে পৌঁছেছে? কেমন যেন একটা জমাট বাঁধা রহস্য খেলা করছে ওখানে। হঠাৎ কিছু মানুষের চাপা কান্নার শব্দ ওর কানে এলো। হাড় হিম করা ভয় এবার পেয়ে বসল ওকে। ও ধীর পদক্ষেপে মন্দির থেকে বেরোবার উপক্রম করতেই শুনতে পেল, এখনই না, একটু অপেক্ষা করো। বিজন কাপা কাপা গলায় বলল, কে আপনি? আমার স্বরূপ পরে জানবে। বিজন তখন আরো ভয় পেয়েছে। ও বারবার মনে মনে নিজেকে ধিক্কার দিতে লাগলো। কেন যে পরোপকার করতে পুরী থেকে অসময়ে বিদায় নিল? ওখানে থাকলে এমন বিপদের মুখে পড়তেই হতো না ওকে। অথচ যাদের জন্য নিজেকে বিপদের মুখে ঠেলে দিল তারাই ছত্রভঙ্গ হলো। শুধু পদ্মর মুখ চেয়েই ও এসেছিল। সেই পদ্মই এখন লক্ষ্মীকে নিয়ে বনের মধ্যে কি করছে তা কে জানে। এমনই ভয় পেয়েছে বিজন যে ওর নড়াচড়ারও শক্তি নেই। চোর ডাকাত যে কেউ হোক না কেন, সামনাসামনি দেখলে তবু একটা ধারণা হয়, কিন্তু যাকে চোখে দেখা যায় না তার এই অপ্রাকৃত কণ্ঠস্বরই যে ওকে ভাবিয়ে তুলছে। আবার সেই খসখস শব্দ, ভিজে মাটি, ভিজে পাতা, এতেও খসখস শব্দ হয় কি করে? পদশব্দ ক্রমশ কাছের দিকে এগিয়ে আসতে লাগলো। শুনতে পেল, যা, ভেতরে যা। বিজন বিস্ময় ভরা চোখে তাকিয়ে দেখল পদ্ম ও লক্ষ্মী সহোদর বোনের মতো দুজনের হাত ধরে ভেতরে ঢুকল। লক্ষ্মী ওর কথা মতো নিরাভরণ। বিজন অস্ফুটে বলল, তোমরা? হ্যাঁ, আমরা। আপনি তো আমাদের ডাকার জন্য লোক পাঠিয়েছিলেন। আমি? কই না তো। এমন সময় আবার সেই কণ্ঠস্বর শোনা গেল, কোনো ভয় নেই, আমি ওদের ডাকিয়ে এনেছি, পাশে মায়ের ঘরে গিয়ে বসো। মায়ের ঘর? এখানে তো কিছুই নেই। একমাত্র সত্য যা ওরা দেখতে পাচ্ছে তা ওই প্রদীপের শিখাটুকু। বিজন বলল, মায়ের ঘর কোথায়? এর কোনো উত্তর এলো না। শুধু প্রদীপের শিখাটুকু আরো উজ্জ্বল হয়ে ভাঙা মন্দির আলোয় ভরিয়ে দিল।
বিজন এদিক সেদিক তাকিয়েই দেখল মন্দিরের ভাঙা দালানের একপাশে এক উগ্র কালীর মূর্তি। পদ্ম ও লক্ষ্মীকে নিয়ে সেখানে প্রণাম করতেই সেই অপ্রাকৃত কণ্ঠস্বর আবার ভেসে এলো। আজকের রাতটা তোমরা এখানেই থাকো। এই মহানিশার রাত পার হলে তবেই তোমরা যেও। আকাশ পরিষ্কার হওয়ার আগে মন্দিরের বাইরে তোমরা পা রেখো না। এ কথা শোনার পর তিনজনের মুখের দিকে তাকিয়ে স্থির হয়ে বসে রইল। কতক্ষণ যে ওরা বসেছিল তা ওদের মনে নেই। হঠাৎ করেই বাইরে কয়েকটা মশালের আলো দেখে আবার কেঁপে উঠল ওদের বুক। ওরা বেশ বুঝল সেই অপ্রাকৃত কণ্ঠস্বর স্রেফ ছলনা ছাড়া আর কিছু নয়। ছল করে ওদের এখানে আটকে রেখেছে। তাছাড়া অলৌকিকত্বও আছে ওই মন্দিরের ভিতরে। ভাঙাচোরা এই মন্দিরে প্রদীপী বা জাল লোকে, যেখানে এই মন্দিরের কোনো দেবদেবীর অস্তিত্ব ছিল না, সেখানে হঠাৎ করে উগ্র কালীর মূর্তি বা প্রকট হলো কি করে? বিজন তখন পদ্ম ও লক্ষ্মীর হাত দুটো শক্ত করে ধরে পিছনের ভাঙা দরজার দিক দিয়ে পালাবার চেষ্টা করল। কিন্তু খানিক এসেই থমকে দাঁড়ালো ওরা। দেখল এক কৌপিনধারী ব্রাহ্মণ যুবক সেখানে দাঁড়িয়ে একভাবে ওদের দিকে তাকিয়ে আছে। ব্রাহ্মণ বললেন, বললাম না সকাল না হওয়ার আগে তোমরা যাবে না। বিজন বলল, আপনি কে? এখনো সেই একই প্রশ্ন। যাও গিয়ে মায়ের সামনে বসো, সময় হলে আমি তোমাদের যেতে বলবো। বলেই মিলিয়ে গেলেন যুবক। ওদের তো তখন মূর্ছা যাওয়ার অবস্থা। ওদিকে ওই মশালধারীরা এক এক করে ভিতরে ঢুকল। একজন মাথা হেট করে বলল, আমরা ডাকাত, আমাদের প্রাণে মায়া দয়া নেই। তোমরা আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলে, বুদ্ধি করে পালিয়ে না এলে রাতেই তোমরা খুন হতে। আমরা তোমাদের ধরব বলে খানিকটা এগোতেই এক ভয়ঙ্কর মূর্তির জ্বলন্ত দৃষ্টি দেখে পিছু হটলাম। তার কড়া গলায় আদেশ হলো তোমাদের সব কিছু ফিরিয়ে দিতে। পরে উনি আমাদের জানিয়ে দিলেন তোমরা এখানে আছো বলে। নাও, তোমাদের ফেলে আসা ব্যাগ সুটকেস সব ফেরত নাও। ওরা সব কিছু পেয়ে দারুণ খুশি হলো। ডাকাতরা বিদায় নেওয়ার পরও ওদের বিস্ময়ের ঘোর কাটল না। কে এই ব্রাহ্মণ, যিনি অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে ওদের এভাবে রক্ষা করলেন? তবে তার দিক থেকে যে কোনো ভয়ের ব্যাপার নেই, এটা বুঝেই ওরা নিশ্চিন্ত হলো। দেখতে দেখতে মহানিশার অবসান ঘটল। ভোরের পাখিরা গান গেয়ে উঠল গাছের ডালে ডালে। প্রদীপের আলো ক্রমশ ক্ষীণ হয়ে এলো। সেই কণ্ঠস্বর আবার শোনা গেল, এবার তোমরা যেতে পারো। বিজন বলল, আমরা যাব, কিন্তু তার আগে একবার বলুন আপনি কে? আমি শরীরই নই, একবার আমি দেখা দিয়েছি, বারবার দিই না। আমার ছায়া শরীর আর একবার না দেখাই ভালো। এই ভাঙা মন্দির এককালে ছিল এক কাপালিকের আস্তানা। বহু নিরীহ মানুষ বলি হয়েছে তার খড়গাঘাতে। সেই কাপালিককেও আমি ভয় দেখিয়ে দম বন্ধ করে মেরেছি। এখন আমি ওইসব হতভাগ্যদের মৃত আত্মার দেখাশোনা করি। তোমরা এই মন্দিরের পিছন দিকের পথ ধরে কিছুটা গেলেই একটা খাল পাবে। তাতে জল বেশি নেই। খাল পার হলেই আমার মায়া প্রভাবে দুদিনের পথ অল্পক্ষণেই পৌঁছে যাবে তোমরা। এবারে রওনা হও, আর কোনো ভয় নেই তোমাদের। তিনজনেই
জোড় হাত করে তার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে রওনা হলো। পথ চলতে চলতে মনে হলো যেন হাওয়ায় উড়ে যাচ্ছে ওরা। সূর্যোদয়ের আগেই প্রথমে লক্ষ্মীর বাপের বাড়ি পৌঁছালো ওরা। ওদেরই সাহায্য নিয়ে ইন্দোবিলে পদ্মদের ওখানে এক রাত কাটিয়ে বিজন ফিরে এলো ওর নিজের দেশে। এই ঘটনার 2 বছর পরে পদ্মকে বিয়ে করে সুখী হয়েছিল বিজন। এতক্ষণ আপনারা শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প মহানিশার রাত। আমাদের আজকের প্রশ্ন, যে ছেলেটি পদ্ম ও লক্ষ্মীকে তাদের গ্রামে পৌঁছাতে সাহায্য করেছিলেন তার নাম কি ছিল?